মহিষী রুকিয়া। কোন সন্তান যদি বাবা মার সুশাসনের বিরুদ্ধে সমাজে এবং দেশের মানুষের কাছে যদি বিচার দেয়, তাহলে সেই সন্তানকে আমরা কি বলি? নিশ্চয়ই আমরা তাকে বেয়াদব বলি, অথবা বাবা মায়ের অবাধ্য সন্তান বলি। আমি মনে করি সে শরিয়ার বিরুদ্ধে নারীদেরকে কিভাবে দাঁড় করাতে হয়, ইসলামের বিরুদ্ধে কিভাবে নারীদেরকে দাঁড়ানোর শিক্ষা দিতে হয়, সেই জাগরণের অগ্রদূত ছিলেন রুকিয়া। আমাদের রাষ্ট্র তাকে বলেছে মহিষী। আসুন আমরা দেখে আসি কিভাবে সে মহিষী হয়েছে। স্কুলের ৩য় শ্রেণীর ৩২ নম্বর পৃষ্ঠায় মহিষী রুকিয়ার কিছু ইতিহাস তুলে ধরেছে, আপনারা শুনবেন আশা করি। সে অনেক দিন আগের কথা, রংপুরের গায়রাবন্দ গ্রাম। সেই গ্রামে জন্ম হলো এক ফুটফুটে শিশুর, তার নাম রুকিয়া। রুকিয়ার 2 বোন আর 2 ভাই। বাবা জমিদার, কিন্তু সেই জমিদারি তখন পরতির দিকে, আগের অবস্থা আর নেই। সকালে রুকিয়ার ঘুম ভাঙে পাখির ডাকে। পাখিদের তো ডানা আছে, পাখিরা উড়তে পারে, যখন যেখানে খুশি যেতে পারে, কিন্তু রুকিয়ার কোথাও যাওয়ার কোনো অনুমতি নেই। ঘরের বাইরে তো দূরের কথা, কারো সামনে যাওয়াও নিষেধ। এমনকি সে যদি মেয়েও হয় তার সামনেও নয়। আচ্ছা, ইসলাম কি কোনো মেয়েকে নিষেধ করেছে কোনো মেয়ের সামনে যাইতে? রুকিয়া এখানে তার বাবা মায়ের বিরুদ্ধে একটি অভিযোগ করেছে যে তার বাবা মা তাকে কোনো মেয়ের সামনেও তাকে যেতে দিতেন না। এটা কি সম্ভব? যদি তার বাবা মা যদি এটা করে থাকে, তাহলে নিশ্চয়ই রুকিয়ার বাবা মা রুকিয়ার উপর জুলুম করেছে। আচ্ছা চলুন সামনে যাই। একবার হলো কি, কয়েকজন মেয়ে আত্মীয় রুকিয়াদের বাড়িতে বেড়াতে এলেন। রুকিয়ার বয়স তখন 5 বছর। 4 দেয়ালের মধ্যে বন্দি রুকিয়ার তো খুশি হবার কথা। 4 দেয়ালের মধ্যে বন্দি রুকিয়ার তো খুশি হওয়ার কথা, কারণ তার বাড়িতে মেহমান আসছে। তখন কিন্তু রুকিয়ার বয়স 5 বছর, কিন্তু তাকে কখনো চিলকোঠায়, কখনো সিঁড়ির নিচে, কখনো দরজার আড়ালে লুকিয়ে থাকতে হলো। ছেলে মেয়ে কারো সামনে আসাই যে নিষেধ, মেয়েদের যে এভাবে চলতে হতো, একেই বলে অবরোধ প্রথা। ছেলে মেয়েদের সামনে যাওয়া নিষেধ, এটা ইসলাম বা শরিয়ত কখনো এটাই বলেনি। মেয়েদের সামনে যেতে পারবে অবশ্যই, সে যতই বয়স হোক না কেন। তবে এখানে যেহেতু রুকিয়ার বয়স ছিল 5 বছর, সে অবস্থায় ছেলে মেয়েদের সামনে রুকিয়াকে যেতে দেওয়া হয় নাই, তার মানে নিশ্চয়ই তার বাবা মা তার উপর জুলুম করেছে। মেয়েদের তো এভাবে চলতে হতো। অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা। শুধু মেয়ে হবার কারণে রুকিয়াকে এভাবে কাটাতে হতো বন্দি জীবন। সেকালে মেয়েদের লেখাপড়ারও চল ছিল না। আচ্ছা, মেয়েদের লেখাপড়ার চল ছিল না রুকিয়ার জামানায়। রুকিয়ার জামানায় যে সমস্ত কবিরা ছিলেন, মানে মহিলা কবি, তাদের কবিতা আমরা কিভাবে পেয়েছি? তারা কোথায় লেখাপড়া করেছেন? মেয়েদের যদি শিক্ষার ব্যবস্থা না থাকতো। আচ্ছা, তারপরে বলেছে যে মুসলিম মেয়েরা। আচ্ছা, মুসলিম কবি কি আর আমরা পাই নাই? অনেক অহরহ অসংখ্য মুসলিম কবিদের কবিতা আমরা পড়েছি। আচ্ছা ঠিক আছে, শুনলাম। আসলে মুসলমান মেয়েদের তখন স্কুলে যেতেই দিতেন না অভিভাবকরা, মানে মুসলমান মেয়েদেরকে তখন স্কুলে যেতেই দিতেন না অভিভাবকরা। এর মধ্যে কয়েকটা কারণ থাকতে পারে। আগের জমিদার বংশের যে সমস্ত হিন্দুর ছেলেরা ছিল, এই সমস্ত হিন্দু ছেলেরা হয়তো মুসলিম মেয়েদেরকে তারা বিভিন্নভাবে মেয়েদের উপর কুনজর দিত, কিংবা তাদের উপর জুলুম করতো, নির্যাতন করতো, কিংবা বিভিন্নভাবে তাদের উপর টর্চার করতো হয়তো। এই কারণেই তো হিন্দুদের অনেক মানে প্রচলন ছিল, দেশের মধ্যে হিন্দু বেশি ছিল। হিন্দুদের কুদৃষ্টি থেকে, কুনজর থেকে, অত্যাচার, অন্যায়, তাদের দুষ্কৃতি থেকে বাঁচানোর জন্য মুসলিমরা তাদের মেয়েদেরকে স্কুলে দিতেন না। এটাও হতে পারে। কিন্তু তিনি তো দাম্বার পাত্রী নন, বাড়িতে কোরআন পড়া শিখলেন, উর্দু শিখলেন। রুকিয়া যেহেতু বাড়িতে কোরআন পড়া শিখলেন, তার মানে তার বাবা মা নামাজি ছিলেন, ধার্মিক ছিলেন, এটা বলা যেতে পারে। কিন্তু বাংলা শেখার জন্যে তার মন ছটফট করতে লাগলো। আহা, রুকিয়ার বড় বোন করিমুন্নেসা, জ্যেষ্ঠ ভ্রাতা ইব্রাহিম সাবের। করিমুন্নেসা তার বড় ভাইয়ের কাছে লেখাপড়া শিখছিলেন। ভাই বোন দুজনেই রুকিয়াকে খুব স্নেহ করতেন। এই ভাই বোনের কাছেই রুকিয়ার যত আবদার। রুকিয়ার লেখাপড়া করার কি অদম্য আগ্রহ। বড় বোনের কাছে তিনি বাংলা শিখলেন। আচ্ছা, বড় বোনের কাছে তিনি বাংলা শিখলেন, তার মানে কি তার বোন কোথায় থেকে তাহলে বাংলা শিখলো? মানে মুসলিম মেয়েদেরকে যে লেখাপড়া শিখাইতেন না, তাহলে তার বড় বোন কোথায় থেকে শিখলো? ঠিক আছে, সেই লেখাপড়াটা ছিল আরেক যুদ্ধ। রাত গভীর হলে ভাইয়ের কাছে শুরু হতো তার জ্ঞান অর্জন। বাবা মা তখন গভীর ঘুমে। সারা বাড়ি নির্জুম। মোমবাতি জ্বালিয়ে রুকিয়া বই খুলে বসেছেন। সে বই থেকে ভাই সাবের তাকে পাঠ দিচ্ছেন। জ্ঞানের জন্য তৃষ্ণার্ত বোন রুকিয়া শিখছেন কত কিছু। রাতের পর রাত এভাবেই কেটে গেছে। কখনো কখনো পড়তে পড়তে বুড় হয়ে গেছে। লুকিয়ে লুকিয়ে এভাবেই পড়া শিখছেন রুকিয়া। আসলে সেই সময়টা ছিল এমনই, মেয়েদের না ছিল লেখাপড়ার অধিকার, না ছিল বাইরে কোথাও বের হওয়ার স্বাধীনতা।
সামাজিক বিধিনিষেধের কারণে মেয়েরা লেখাপড়া করতে পারতো না, মেয়েদের বিয়ে দেওয়া হতো খুব অল্প বয়সে। এভাবেই বড় বোন করিমুন্নেসার 14 বছর বয়সে বিয়ে হয়ে যায়। আচ্ছা, মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়া হতো, তার মানে হচ্ছে তখনকার মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দেওয়া হতো, এটা ভালো দিক ছিল। তখনকার জামানায় হিন্দু জমিদারের ছেলেরা মুসলিম মেয়েদের উপর বিভিন্নভাবে টর্চার এবং কুনজর দৃষ্টি দিত। এখানে হয়তো মুসলিম মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দেওয়া হতো। রুকিয়ার বিয়ে হলো 16 বছর বয়সে, এটা তো ভালো কথা। রুকিয়ার 16 বছর বয়সে বিয়ে দিয়েছে, তার বাবা মা একটা ভালো কাজ করেছে। স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেন সরকারি চাকুরে, এবার স্বামীর নামানুসারে তার নাম হলো রুকিয়া সাখাওয়াত হোসেন। বিয়ের মাত্র 10 বছর পর রুকিয়ার স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেনের মৃত্যু হলো। এবার শুরু হলো রুকিয়ার আরেক জীবন। মুসলমান মেয়েরা তখন অনেক পিছিয়ে, লেখাপড়া করার স্কুল নেই। মৃত্যুর আগে স্বামী কিছু অর্থ রেখে গিয়েছিলেন। স্বামীর মৃত্যুর পর কলকাতায় স্বামীর নামে তিনি মেয়েদের একটা প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করলেন। এটা ভালো কাজ করেছে, মেয়েদের জন্য আলাদা একটা স্কুল প্রতিষ্ঠা করেছে। শুরুতে এই স্কুলে ছাত্রী ছিল মাত্র 5 জন, কিন্তু আস্তে আস্তে ছাত্রীর সংখ্যা বাড়তে থাকলো। তিনি বুঝতে পারলেন কেন মুসলমান মেয়েরা এত পিছিয়ে আছে। কত কথা তার মনে, কত কিছু বলার ইচ্ছা। এভাবে তিনি বাংলা ভাষার শুরু করলেন লেখালেখি। মনের কথা, মনের ভাবনা সব তুলে ধরলেন তার লেখায়। তার লেখা কয়েকটা উল্লেখযোগ্য বই হলো মতিচুর, অবরোধবাসিনী ও পদ্মরাগ। ছোটবেলাতেই তিনি দেখেছিলেন মেয়েদের ঘরে বন্দি রাখা হয়, তাদের পড়ালেখা করার অধিকার নেই, অল্প বয়সে বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়া হয়। সারা জীবন মেয়েরা আর কিছুই করতে পারে না, বাইরে কাজ করার অধিকার তারা পায় না। বাইরে কেন মেয়েরা কাজ করবে? মেয়েদের কাজ হচ্ছে, ইসলাম তাদেরকে বলেছে রব্বাতুল বাইত, মানে তারা হচ্ছে ঘরের মালিক, তারা ঘরে কাজ করবে, তাদের কাজ হচ্ছে ঘরে। বাড়িতে সব কাজ হচ্ছে মেয়েরা করবে, আর বাইরে যাবতীয় কাজ পুরুষরা করবে। বাইরে পুরুষের এমন এমন কাজ রয়েছে যা মেয়েরা কখনো করবে তো দূরের কথা, তা দেখে অজ্ঞান হয়ে পড়ে যাবে। মেয়েরাও যে মানুষ সে কথাই তারা প্রায় ভুলে যায়। রুকিয়া বুঝেছিলেন ছেলেদের যে অধিকার, মেয়েদেরও তো সেই অধিকার থাকবার কথা। ছেলেদের যে অধিকার, মেয়েদেরও সেই অধিকার থাকবার কথা। রুকিয়া বলেছেন সেই কথা। আচ্ছা, ছেলেদের যে অধিকার, মেয়েদেরকে আসলেই সেই অধিকার থাকার কথা। তাহলে এই ভিডিওটি দেখে আসি, চলুন। এই দোতলা গাছ কি মহিলা মানুষের দ্বারা সম্ভব? আমার দ্বারা সম্ভব না, আমি পারতেছি না। আমার শরীরটার সাথে আমার এই বাসটা যায় না, আমার জন্য আর একটু ছোট বাস ইজি। একটা দোতলা বাস একজন পুরুষের জন্য চালানো এটা একদম ইজি, কিন্তু একটা মহিলা সেই দোতলা বাসটাকে চালাতে পারবে? বাহিরে এমন অহরহ কাজ রয়েছে যেগুলো পুরুষের দ্বারা সম্ভব, কিন্তু মেয়েদের দ্বারা কখনোই সম্ভব না। এই কারণে ইসলাম বলেছে মেয়েরা হচ্ছে পুরুষের অর্ধেক জ্ঞান। রুকিয়া বলেছেন 2 চাকার কোনো গাড়ি চলতে হলে চাকা দুটোইকেই সমান হতে হয়। একটা চাকা ছোট আর একটা বড় হলে সেই গাড়ি সামনের দিকে এগোতে পারে না। তার মানে স্বামী স্ত্রী দুজনেই সমান হতে হবে। একজন অন্য বেশি কাজ করবে, একজন কম কাজ করবে, তাহলে এই সংসার কখন আগাবে না। আচ্ছা, আমাদের স্ত্রীরা তো আমাদের সমান কাজ করে না, তার মানে কি আমাদের সংসার আগাচ্ছে না? এই রুকিয়ার চেয়ে আমাদের সংসার ভালো আগাচ্ছে। সমাজে মেয়ে আর ছেলে হচ্ছে গাড়ি চাকার মতো, ছেলেদের তুলনায় মেয়েরা যদি পিছিয়ে থাকে সেই সমাজের উন্নতি হতে পারে না। তিনি সারা জীবন মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন। তিনি সারা জীবন ইসলামের শরিয়ার বিরুদ্ধে তিনি লড়াই করে গিয়েছেন। কিভাবে মেয়েদেরকে বেপরদায় রাখা যায়, মেয়েদেরকে কিভাবে ইসলামের গণ্ডি থেকে বের করা যায়, শরিয়ার বিরুদ্ধে তাদেরকে দাঁড় করানো যায়, সেই লক্ষ্যেই সে আন্দোলন করে গিয়েছে রুকিয়া। 1880 সালে জন্মগ্রহণ করেছিলেন। 1932 সালে 9 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। নারী জাগরণের অগ্রদূত হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন তিনি। আমি মনে করি সে শরিয়ার বিরুদ্ধে নারীদেরকে কীভাবে দাঁড় করাতে হয়, ইসলামের বিরুদ্ধে কীভাবে নারীদেরকে দাঁড়ানোর শিক্ষা দিতে হয়, সেই জাগরণের অগ্রদূত ছিলেন রুকিয়া।